বিসিএস ভোকাবুলারি 5 নম্বর লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম। তো তোমরা যারা আগের 4টা লেকচার মনোযোগ দিয়ে করছো, আমার বিশ্বাস আগের 4টা লেকচার থেকে তোমরা কমপক্ষে 200টা হলেও ভোকাবুলারি তোমরা শিখতে পারছো। তো চলো আজকে আমরা আরও অনেকগুলো ভোকাবুলারি শিখবো, আর তোমাদের সাথে আমার ভোকাবুলারি অনেকগুলো ক্লাস। তোমরা চেষ্টা করবে বিভিন্ন সোর্স থেকে ভোকাবুলারি শেখার জন্য। যেমন আমার ক্লাস থেকে তোমরা শিখতেছো, তোমরা গুগল পডকাস্ট শুনবা। আমাদের অনেকগুলো পডকাস্ট বানানো, যারা পডকাস্ট জিনিসটা বুঝো নাই, তুমি একটু তোমার ফোনে, সেটা হোক তোমার অ্যান্ড্রয়েড বা আইফোন, তুমি অ্যাপ স্টোরে বা প্লে স্টোরে তুমি সার্চ দিবা গুগল পডকাস্ট নামে। গুগল পডকাস্ট অ্যাপটা ইনস্টল করে তুমি হচ্ছে যে লিখবা P2A, লিখলে একটা চ্যানেল পেয়ে যাবা। সেই চ্যানেলটাতে তুমি সাবস্ক্রাইব করলে পরে সেখানে দেখবা বিসিএস ভোকাবুলারি উইথ সুস্মিতা 1 2 3 4 5 6 7 8 9 10 16 16টা তোমার এখানে আমাদের পডকাস্ট আছে। আমরা আরও 4টা পডকাস্ট আমরা রিলিজ করবো, হোপফুলি আমরা 46-এর পরে। এই পডকাস্টগুলো তুমি যখন সময় পাবা, ঘুম আসতেছে না, কোথাও যাচ্ছ, তুমি তখন শুনবা। তোমাদের ওয়েবসাইটে যে কোর্সটা আছে সেখানে দেখবা কাহুত নামে একটা সেকশন আছে। ইংলিশ ভোকাবুলারির মধ্যে কাহুত নামে একটা সেকশন আছে। সেই সেকশন থেকে তুমি কাহুতগুলো প্লে করবা কিংবা লিঙ্কে ক্লিক করলে দেখবা যে এটা তোমার নতুন একটা পেজ ওপেন হয়ে গেছে। সেখানের মধ্যে তুমি তোমার নিকনেমটা লিখবা। নিকনেমটা লিখলে একটা প্রশ্ন আসবে, নিচে 4টা অপশান আছে, তুমি ক্লিক করবা। এভাবে তুমি গেমটা শেষ করবা। তুমি চাইলে সেই গেমটা বারবার প্র্যাকটিস করতে পারো প্র্যাকটিস মোডে গিয়ে। এরপরে তুমি যখন কয়েকদিন পরে আমাদের ট্রান্সলেশন ক্লাস শুরু হয়ে যাবে, তুমি সেখানেও তুমি অনেকগুলো ভোকাবুলারি পাবা। এভাবে তুমি গ্র্যাজুয়ালি শিখতে থাকবা। তো চলো আজকে আমাদের প্রথম ওয়ার্ড হচ্ছে স্ক্রাইব। তো স্ক্রাইব মানে হচ্ছে কোনো কিছু লেখা। তার মানে স্ক্রাইব ওয়ার্ড রুট দিয়ে আমরা যদি কোনো ওয়ার্ড পাই, তার মানে আমরা ধরে নিব এখানে লেখাজোখা সম্পর্কিত কিছু একটা হইতে পারে। আমরা গেস করতে পারবো, আর যত ভালো তুমি অনুমান করতে পারবা তত তুমি দ্রুত ভোকাবুলারি শিখতে পারবা। তো আমি তোমাদের একটা নাটকের একটা ক্লিপস দেখাই, আমার খুব প্রিয় একটা নাটক, হুমায়ুন আহমেদের আজ রবিবার নাটকের একটা ক্লিপস। চাচা, আপনি আমাকে আসতে বলেছিলেন? হ্যাঁ আনিস, ওয়ালাইকুম আসসালাম। তুমি বসো। থ্যাংক ইউ। আমি তোমার একটা সাইকোলজিক্যাল প্রোফাইল তৈরি করতে চাই। ব্যথা পাবো না বড় চাচা? না না, ব্যথা হবে কেন? বসো বসো বসো। আনিস, আমি তোমাকে কতগুলো ছবি দেখাবো, তোমায় বলতে হবে এগুলো কি। ভালো করে দেখে বলো তো এটা কি। এপি টেস্ট নাম্বার এপি বাই বি। না না না, ছবিটা না। এখানে তো কিছু নেই, শুধু হিজিবিজি। APBP 482, শুধু হিজিবিজি। এবারে এটা দেখো ভালো করে, বলো তো এটা কি। এটা আরো বেশি হিজিবিজি। APBP 511, আরো বেশি হিজিবিজি। বেশ, এই শেষ। এবারে বলো তো এটা কি দেখছো। হিজিবিজি হিজিবিজি। তো আমরা যদিও নাটকে অনেকগুলো হিজিবিজি দেখলাম। আর স্ক্রাইব অর্থ যদি হয় লেখা, স্ক্রিবেল মানে তো হিজিবিজি, দ্য মিনিংলেস মার্কস অন পেপার। স্ক্রাইব অর্থ হচ্ছে যে কোনো কিছু আরোপ করা, রেফার করা বা অ্যাট্রিবিউট করা। আমরা অনেক সময় বলি যে অ্যাসক্রাইব সাকসেস টু হার্ডওয়ার্ক, যে হার্ডওয়ার্কের উপরে আমরা সফলতাটাকে আমরা আরোপ করি যে সে সফল হলো কারণ সেটা হার্ডওয়ার্কের কারণে। তো আমরা প্রথম যে ওয়ার্ড রুটটা ছিল স্ক্রাইব মানে কোনো কিছু লেখা। আর এখানে দেখলাম আমরা স্ক্রিবল মানে হচ্ছে হিজিবিজি, মানে তোমার মিনিংলেস কোনো লেখা। তাহলে এটার সাথে যদিও অ্যাসক্রাইব সরাসরি রিলেটেড না, কিন্তু মনে রাখতে পারো। তাহলে অ্যাসক্রাইব মানে হচ্ছে যে কোনো আরোপ করার জন্য তোমার কী করতে হবে, আরোপ করার জন্য কোনো কিছু লিখতে হবে। বা আমরা যদি মনে করি যে তোমার হচ্ছে যে কেউ সফল হওয়ার জন্য আমরা প্রচুর পরিশ্রম করা লাগবে, তাহলে পরিশ্রমের উপরে আমরা হচ্ছে যে সেই সফলতাটা আমরা আরোপ করতে পারি। তো অ্যাসক্রাইব অর্থ কোনো কিছু রেফার করা, অ্যাট্রিবিউট করা, আরোপ করা। তাহলে স্ক্রাইব মিনিংটা যদি হয়, ওয়ার্ড রুটটার মানে যদি হয় কোনো কিছু লেখা। সার্কাম মানে হচ্ছে কোনো কিছু চক্রাকার, তার মানে সার্কাম স্ক্রাইব মানে হচ্ছে কোনো কিছু চক্রাকারে কোনো কিছু লেখা, তার মানে এরকম একটা বৃত্তার মতো কোনো কিছু আঁকা। এখন আমরা যদি ধরি নেই এরকম একটা মানুষ,
তো ও চারপাশে একটা বৃত্ত এঁকে দিলাম। বৃত্ত এঁকে দিলাম মানে আসলে কি, ওর চলার পথে বৃত্ত আঁকলাম মানে কি? বৃত্ত আঁকলাম মানে ওর উপর আমরা একটু লিমিটেশন সেট করে দিলাম। আমরা ওকে লিমিটেশন দিলাম যে তুমি এর বাইরে যাইতে পারবে না। তার আচার আচরণের উপর লিমিটেশন হতে পারে, তার কথাবার্তার উপর লিমিটেশন হতে পারে, হ্যাঁ, তাকে আমরা রেস্ট্রিক্ট করে ফেললাম। যেটা হইতে পারে আমাদের কোনো তথ্য হইতে পারে, কোনো কথাবার্তা হইতে পারে, হ্যাঁ, আমরা লিমিটেশন দিলাম। তাহলে সার্কামস্ক্রাইব অর্থ হইতে পারে সারাউন্ড, হইতে পারে এনক্লোজ, হ্যাঁ। তাহলে একটা ওয়ার্ডের আমরা একাধিক মিনিং আমাদের মনে রাখতে হবে, যে আমাদের ওটার সাথে ওটার সাথে মিলায় আমরা এরকম অর্থ মনে রাখতে পারি। স্ক্রাইব মানে যদি হয় কোনো কিছু লেখা, ইনস্ক্রাইব মানে হচ্ছে তার মানে কোনো কিছু ইন করে, ইন মানে তো ভিতরে, তাই না? কোনো কিছু লেখার মাধ্যমে ইন করা, তার মানে কোনো কিছু খোদাই করা। ইন করা মানে কি? কোনো কিছু খোদাই করা। ইনস্ক্রাইব মানে কোনো কিছু খোদাই করা। তো খোদাই করা কিছুর উপর খোদাই করা হতে পারে, সেটা পাথরের উপর হতে পারে, কোনো মণিমন্দিরের উপর হতে পারে, উডের উপর হতে পারে, হ্যাঁ, যে কোনো কিছুর উপর খোদাই করে যদি কিছু লেখা, তার মানে ইন করে যদি আমরা স্ক্রাইব করি, তাহলে সেটাকে আমরা বলি ইনস্ক্রাইব, বাংলায় বলি আমরা খোদাই করা। নোটারি পাবলিক ওয়ার্ডটার সাথে আমরা প্রায় পরিচিত। আমরা মোটামুটি যারা কাগজপত্র নিয়ে দৌড়াদৌড়ি করছে, মোটামুটি তোমার আদালত পাড়া গেছে বা প্রেস ক্লাবের দিকে তোমরা গেছো, তোমরা যে নোটারি পাবলিক নামে একটা জায়গা আছে যেখানে দলিল লেখকরা বসে থাকে, হ্যাঁ, যাদেরকে বলতে পারি আমরা হচ্ছে তারা ক্লার্ক বা তারা নোটারি বা পাবলিক রাইটার, যে কোনো কাগজপত্র লিখে দেয়। তাহলে স্ক্রাইব মানে যদি হয় লেখা, স্ক্রাইবেনার মানে হচ্ছে যে দলিল লেখক বা যে হচ্ছে এই ধরনের কাগজপত্র লিখে দেয়, যাকে আমরা বলতে পারি একজন ক্লার্ক বা যে একজন নিজে একজন নোটারি, এই ধরনের কাগজপত্র লেখার কাজে যে জড়িত। স্ক্রিপ্ট মানে হচ্ছে সাধারণত তোমরা দেখবা যে কোনো নাটক বা সিনেমাতে বলে যে নাটকের স্ক্রিপ্টটা খুব ভালো ছিল, স্ক্রিপ্টে এটা লেখা ছিল, বা নায়ক স্ক্রিপ্ট না পড়ে অভিনয় করা শুরু করে দিচ্ছে। তার মানে এটা একটা শর্ট ম্যানুস্ক্রিপ্ট, ইউজুয়ালি ইউজড ইন দ্য থিয়েটার। ম্যানুস্ক্রিপ্ট মানে হচ্ছে যে পুরো পাণ্ডুলিপি, সেই পাণ্ডুলিপির একটা অংশ, একটা স্ক্রিপ্ট নায়ককে দেওয়া হয়েছে যে তুমি এটা পড়ে পড়ে এখানে অভিনয়টা তুমি করবা। শুধু স্ক্রিপ্ট, SCRIP, স্ক্রিপ্ট। তো কিছু কিছু কোম্পানি তারা হচ্ছে তাদের স্টাফদেরকে, তারা অনেক সময় দেখা যাচ্ছে তারা তোমার টাকা দিচ্ছে না, মুদ্রা দিচ্ছে না, তারা কোম্পানি থেকে একটা পেপার দিচ্ছে, যে পেপার মধ্যে কোম্পানির স্টক লেখা থাকে, যে আপনি এই পেপারটার মাধ্যমে আপনি কোম্পানির স্টকের মালিক হলেন, বা কোনো একটা টোকেন দিতে পারে, এই যেটাকে আমরা বলতে পারি পেপার মানি, যে এই টোকেনটা দিয়ে আপনি বিভিন্ন জায়গায় অমুক জায়গা থেকে অন্য জিনিস কিনে নিতে পারবেন, হ্যাঁ। যে আবার অনেক সময় রিওয়ার্ড হিসেবে অনেক সময় এরকম পেপার মানি দেয়, যে আপনি এই পেপারটা দেখাইলে আপনাকে এত টাকা ছাড় দিবে বা আপনি এটাকে রিডিম করতে পারবেন। তাহলে স্ক্রিপ্ট মানি হচ্ছে পেপার মানি। আর আরেকটা মিনিং হতে পারে স্ক্রিপ্ট মানে হচ্ছে লিস্ট। ছোটো কোনো কাগজের মধ্যে যে তুমি হয়তো বাজার করতে গেছো, একটা লিস্ট নিয়ে গেছো, ওই লিস্টটাকে আমরা বলতে পারি স্ক্রিপ্ট, SCRIP, স্ক্রিপ্ট। এর সাথে যদি টি লাগাই দিতাম স্ক্রিপ্ট, সেটা হয়ে যেত কোনো নাটকের স্ক্রিপ্ট বা সিনেমার স্ক্রিপ্ট। তাহলে স্ক্রিপ্ট হচ্ছে যে যেটা হতে পারে কোনো রিটেন ক্যারেক্টার্স, যেটা মিনি স্ক্রিপ্টের কোনো শর্ট ভার্সন, যেটা আমরা থিয়েটারে কোনো নাটক সিনেমাতে আমরা ব্যবহার করি। আর স্ক্রিপ্ট থেকে আমরা যখন টি কেটে দিচ্ছি, সেটা হয়ে যাচ্ছে স্ক্রিপ্ট, যেটা হইতে পারে একটা লিস্ট, সেটা হইতে পারে একটা পেপার মানি, যে ইউজুয়ালি কোনো কোম্পানি সে হচ্ছে যে তার কোনো স্টাফকে দিতে পারে বা সে তার কোনো ক্লায়েন্টকে সে দিতে পারে, হ্যাঁ। আচ্ছা, আমরা তাহলে স্ক্রিপ্টের মধ্যে যখন টিটা কেটে দিছি, সেটা হয়ে গেছে স্ক্রিপ্ট, সেটা হতে পারে কোনো লিস্ট, হতে পারে কোনো পেপার মানি। আবার আমরা স্ক্রিপ্টের সাথে যখন ইউআরই লাগা দিয়েছি, হয়ে গেছে স্ক্রিপচার। এখন স্ক্রিপ্ট হচ্ছে আমরা নাটক সিনেমার মধ্যে ব্যবহার করছি, স্ক্রিপচার কিন্তু আবার নাটক সিনেমার ব্যাপার না। স্ক্রিপচার হচ্ছে পবিত্র কোনো কিছু, স্পেশালি আমরা হচ্ছে যে তোমার বাইবেল বা তোমার হচ্ছে কোনো ধর্মীয় কোনো গ্রন্থের ক্ষেত্রে আমরা কিন্তু স্ক্রিপচার আমরা ওয়ার্ডটা ইউজ করি, পবিত্র যে কোনো কিছুর ক্ষেত্রে। এখন তোমরা এতক্ষণ যদি মনোযোগ দিয়ে ক্লাস করো, আমাকে বলো হুইজ ফাউন্ড ইন ফ্রন্ট অফ এ কোর্ট হাউস। আমি বলছিলাম প্রেস ক্লাবে বা আদালত পাড়ায় গেলে আমরা হচ্ছে এই লোকগুলোকে আমরা দেখতে পাই, যে যারা হচ্ছে যে তোমার কোনো কিছু স্ক্রাইব করে, কোনো কিছু যারা লেখে, এরকম ব্যক্তিতে আমরা বলি স্ক্রিভেনার। স্ক্রিভেনার মানে হচ্ছে যারা দলিল টলিল লেখে, আমরা যাদের বলি নোটারি, যাদেরকে বলতে পারি আমরা ক্লার্ক, যেরকম কাগজপত্র লিখে যারা এরকম। আমরা বাংলায় একটা সুন্দর শব্দ আছে, তাকে বলে মুন্সি। এই শব্দটা শুনছো? মুন্সি, সুন্দর একটা শব্দ আছে মুন্সি, হ্যাঁ।
মুন্সি মানে হচ্ছে যারা এরকম কাগজপত্র লেখে, দলিল লেখে বা বিভিন্ন রকমের দলিল দস্তাবেজ এটা লিখে যারা জীবিকা নির্বাহ করে। মুন্সি আবার অনেকের টাইটেলও না, মুন্সি অনেকের নামে টাইটেল হিসেবে ব্যবহার করে। আসো এপি ওয়ার্ড রুটটা আমরা এর আগেও অনেকবার দেখছি। এপি মানে ছিল অন বা আপন। তো আমরা হচ্ছে যে এপি দিয়া আমরা আগে যে ওয়ার্ডগুলো পড়ছিল ঠিক আছে, নতুন আরো কয়েকটা ওয়ার্ড আমরা দেখি। এপিডেমিক আমরা আগেও পড়ছিলাম। এপিডেমিক মানে আমরা বলছিলাম যে এপি মানে যদি হয় আপন হয়, ডেমোস মানে হচ্ছে পিপল। তাহলে পিপলদের আপন, পিপলের মধ্যে, তার মানে পিপলের মধ্যে যদি কোনো রোগ যদি ছড়ায়া যায়, সে রোগটাকে আমরা বলি এপিডেমিক। বাংলায় আমরা বলতে পারি যে মহামারী। যে যেমন এখন যেহেতু গরমের সিজন, তো এখন চারিদিকে দেখা যাবে যে তোমার কলেরার মহামারী শুরু হয়েছে, বা আদার্স অনেক ইনফেকশাস পানিবাহিত রোগের উপদ্রব দেখবে, হ্যাপাটাইটিসের আমরা মহামারী দেখবো অনেক জায়গায়। তো এপিডেমিকের বাংলা হচ্ছে মহামারী। আর এর কাছাকাছি একটা ওয়ার্ড আছে পেন্ডেমিক। পেন্ডেমিক মানে আমরা বলছিলাম পেন মানে ছিল অল, ডিমোস মানে ছিল পিপল। তার মানে অল পিপলদের মধ্যে আমরা বাংলায় করতে পারি এটাকে অতিমারী। তার মানে যে রোগটা সারা বিশ্বের সব মানুষের মধ্যে ছড়াই পড়ে, সাধারণত ন্যাশনাল বাউন্ডারির বাইরে ছড়ায়া যায়, সে রোগটাকে বলি পেন্ডেমিক। যেমন কোভিড পেন্ডেমিক, স্প্যানিশ ফ্লু পেন্ডেমিক, সাধারণত 100 বছর পর পর এরকম একটা পেন্ডেমিক হয়। আর এপিডেমিক মানে মহামারী, তবে এটা দেশের বাউন্ডারির ভিতরে, যেমন ধরো কলেরা মহামারী। আরেকটা ওয়ার্ড বলছিলাম এখানের মধ্যে আমরা আগে পড়তাম, সেটা হলো এন্ডেমিক। আরেকটা ডিস বলছিলাম এন্ডেমিক। তো এন্ডেমিকটা ছিল সাধারণত নির্দিষ্ট কোনো এলাকার মধ্যে যদি কোনো ডিজিজ থাকে। যেমন ধরো পাহাড়ের মধ্যে ম্যালেরিয়া খুবই কমন, স্নেক বাইট খুবই কমন, সাধারণত তোমার চট্টগ্রাম হিল ট্র্যাক্স, সিলেট হিল ট্র্যাক্স, এখানের মধ্যে ম্যালেরিয়া রোগটা এন্ডেমিক। এপি মানে যদি হয় বাইরে বা আপন, ডার্মিস মানে হচ্ছে ত্বক। তো ত্বকের আমাদের অনেকগুলো লেয়ার আছে, তার মধ্যে এপিডার্মিস হচ্ছে আউটার লেয়ার, স্কিন হচ্ছে বাইরে যে লেয়ারটা, সেটাকে আমরা বলি এপিডার্মিস। অনেক জোরে হা করলে ভিতরে একটা তরুণাস্থি নরম একটা অংশ দেখা যায়, যেটাকে আমরা বলি এপিগ্লটিস। অনেক সময় আমরা হচ্ছে যে এপিগ্লটিস আমাদেরকে যেটা করে যে আমাদের কোনো খাবার দাবারকে যাতে করে আমাদের শ্বাসনালীতে না ঢুকে, এটা সে প্রিভেন্ট করে। তো কি হয়, মাঝে মধ্যে আমাদের এপিগ্লটিসকে তোমার ফাঁকি দিয়ে যদি কোনো খাবারের ক্ষুদ্র কণাও যদি শ্বাসনালীতে যায়, তখন আমাদের প্রচন্ড কাশি উঠে। তো এই যে থিন কার্টিলেজ বিহাইন্ড দ্য টাং, এটাকে বলা হয় এপিগ্লটিস, যার কাজ হচ্ছে মূলত শ্বাসনালীকে প্রোটেকশন দেওয়া, যাতে করে খাবার দাবার ওদিকে না যাইতে পারে। গ্রাফ ওয়ার্ডটা আমরা কি বলছিলাম বলতো, একটু কমেন্টে লিখো তো। গ্রাফ যে ওয়ার্ড রুটটা, গ্রাফ, গ্রাফ ওয়ার্ড রুটটা আমরা কি বলছিলাম? GRAP, গ্রাফ। আবার তো লেখা, তাই না? গ্রাফ হচ্ছে লেখা। এপিগ্রাফ আমরা সামনে আসবো, তবে এপিগ্রাফের সাথে কাছাকাছি হলে এপিগ্রাম। তো এপিগ্রাম আর এপিগ্রাফ দুটো সেম জিনিস না। এপিগ্রাম হচ্ছে খুবই ক্লেভার, খুবই শর্ট, উইটি কোনো সেইং। যেমন ফ্রান্সিস বেকন বলছে যে ইট ইজ ইম্পসিবল টু লাভ অ্যান্ড টু বি ওয়াইজ, যে প্রেম করা এবং বুদ্ধিমান হওয়া, একই সাথে প্রেম করা বুদ্ধিমান হওয়া, দুইটা হচ্ছে যে এটা অসম্ভব একটা ব্যাপার। ও তো ওনার কথার মধ্যে যারা প্রেম টেম করে ওরা হচ্ছে যে বোকা লোক, এইসব কাজে যারা সময় ব্যয় করে। এটা একটা এপিগ্রামের এক্সাম্পল। এপিগ্রাফ দেখি একটু আগে আমরা যেটা বলছিলাম যে গ্রাফ ওয়ার্ডটা তোমরা বলছো গ্রাফ মানে হচ্ছে রাইট। তার মানে আমরা এপি হচ্ছে আপন বা ইন বা এমং বা বিসাইড। হ্যাঁ, এপি ওয়ার্ড রুটটা যাদের মধ্যে থাকবে। হ্যাঁ, এপিগ্রাফ মানে হচ্ছে আমরা সাধারণত কোনো নাটক বা উপন্যাস, তার শুরুতে আমরা যদি কোনো কোটেশন প্লেস করি, বা আমরা যদি কোনো কথা প্লেস করি, অথবা কোনো বিল্ডিং বা কোনো ভাস্কর্য বা কয়েনের উপরে আমরা যদি কোনো কিছু ইনস্ক্রাইব যদি করি, সেটাকে আমরা বলবো এপিগ্রাফ। তাহলে আমরা যদি কয়েনের উপরে কোনো কিছু খোদাই করি, বা আমাদের এপিটম আমরা আসবো, এপিটম আমরা এখনো আসি নাই। আমরা যদি কোনো কয়েনের উপর খোদাই করতে পারি কোনো কিছু, বা আমরা স্ট্যাচুর উপরে কোনো কিছু খোদাই করতে পারি, বিল্ডিং এর উপরে কিছু একটা ইনস্ক্রাইব আমরা করতে পারি আমরা, অথবা কোন লিটারারি পিসের শুরুতে আমরা একটা কোটেশন আমরা প্লেস করলাম, এটা বলা হয় এপিগ্রাফ। সব এপিস্টল, এপিস্টল ওয়ার্ডটার সাথে যদিও আমাদের এপি ওয়ার্ডটার সাথে রিলেটেড না,
এপিস্টল মানে হচ্ছে যে কোনো সাহিত্যকর্ম ইন দ্য ফর্ম অফ এ লেটার, যে চিঠির আদলে আমরা যদি কোনো সাহিত্যকর্ম যদি করি সেটা হচ্ছে এপিস্টল। তোমরা জানো যে ওল্ড টেস্টামেন্টের মধ্যে এরকম অনেকগুলো চিঠি আছে, যেখানে যে চিঠির মাধ্যমে গড মানব জাতিকে বিভিন্ন উপদেশ দিছে, এবং যে চিঠিগুলোর মাধ্যমে মানব জাতি কিভাবে চলবে সেই ব্যাপারে অনেক বর্ণনা আছে, যেমন এপিস্টল অফ জনস ফার্স্ট এপিস্টল, জন সেকেন্ড এপিস্টল। তাহলে এপিস্টলের মাধ্যমে আমরা চিঠির আকারে বিভিন্ন রকমের লিটারারি পিস বা ধর্মীয় কোনো লেখাজোকা প্রডিউস করা যেতে পারে। এপিলেপটিক, এপিলেপটিকের বাংলা হচ্ছে তোমার মৃগরোগ সম্পর্কিত। এপিলেপসি মানে মৃগরোগ, এপিলেপসি মৃগরোগ মানে হচ্ছে এটা এক ধরনের খিঁচুনির মতো একটা রোগ, যে রোগে আক্রান্ত হলে মানুষজনের প্রচন্ড খিঁচুনি হয়। তবে এটা একটা সার্টেন ব্রেনের ডিসঅর্ডার, ব্রেনের মধ্যে তোমার যেখানের মধ্যে ইলেকট্রিক যে ইম্পালস, সেখানে কোনো ইমব্যালেন্স হলে তখন তাদের এপিলেপসি হয়। তাহলে যার এপিলেপসি হয়েছে আমরা বলি তার মধ্যে এপিলেপটিক সিজার হচ্ছে। এপিলেপটিক হচ্ছে অ্যাডজেক্টিভ, তার মানে যার নার্ভাস সিস্টেমের কোন একটা ডিজিজ আছে আমরা বলতে পারি সে একটা এপিলেপটিক ম্যান, তার মধ্যে এপিলেপসি আছে, বা যার মধ্যে মৃগী আছে। আর বাংলায় মূর্ছা যাওয়া রোগ অনেক সময় বলি। এটা নিয়ে বেশ কুসংস্কার আছে, অনেকে মনে করে যে জুতা নাকে শুকাইতে দিলে বা নাকে শুকতে দিলে এপিলেপসি ভালো হয়ে যাবে। আসলে এরকম না, এটার জন্য নিউরোলজিস্ট এটা ট্রিটমেন্ট করে। এপিটাফ, এপিটাফের সাথে আমাদের মিল আছে হচ্ছে যে আমাদের এপিগ্রাফের সাথে। তবে এপিগ্রাফ হচ্ছে আমরা যখন কোনো বিল্ডিং বা কোনো ভাস্কর্য বা কোনো কয়েনের উপরে যখন কোনো কিছু ইনস্ক্রাইব করি তখন তাকে বলে এপিগ্রাফ। অপরদিকে কারো কবরের উপর যদি আমরা কোনো লেখাজোকা যদি আমরা ইনস্ক্রাইব যদি করি তাকে বলে এপিটাফ। এপিটাফের বাংলাও আমরা মোটামুটি চিনি। এপিটাফ নামে একসময় একটা ব্যান্ড ছিল, গানও আছে এপিটাফ। হ্যাঁ, যেমন এখানে মাইকেল মধুসূদন দত্তের এপিটাফ দেখা যাচ্ছে, লেখা আছে দাঁড়াও পথিক বর জন্ম যদি তব বঙ্গে। তো এখানে পথিক বর যারা মধুসূদনের কবর দেখতে যাবে তাদের উদ্দেশ্যে সে কিছু কথাবার্তা এখানে মধ্যে বলে গেছে। তাহলে কবরের উপর যে লেখাজোকা তাকে বলে এপিটাফ। এখানে ছবিতে দেখে মনে হচ্ছে যে ভদ্র মহিলার মনে হয় তার লাভড ওয়ান বাইরে চলে গেছে বা মারা গেছে বা কিছু একটা ব্রেকআপ হয়ে গেছে, মানে সে কান্নাকাটি করতে, আসলে সে না, সে কান্নাকাটি করতেছে না, আসলে তার এখানে লেক্রিমাল গ্ল্যান্ড, তার অশ্রু গ্রন্থি এখানে একটা ব্লক হয়েছে, ব্লক হওয়ার কারণে পানি এদিক দিয়ে না যায়, পানি এদিক দিয়ে বাড়ি দিয়ে চলে আসতেছে। এটা একটা ডিজিজ, এপিপোরা, ওয়াটারিং ফ্রম দ্য আইস কজ বাই অবস্ট্রাকশন অফ দ্য টিয়ার ডাক্ট, যে আমাদের অশ্রু নালীর মধ্যে কোনো ব্লকের কারণে যখন তার চোখের পানিটা গড়ায় পড়ে আমরা এই রোগটা বলি এপিফোরা। এবার আসছে আমরা এপিটোম। তো এপিটোম এটা আমি মনে রাখছি এইভাবে যে তোমরা জানো টম্ব মানে কি, টম্ব মানে তো সমাধি, তাই না? তার মানে হচ্ছে যে সমাধির উপরে, তার মানে তো এমন কিছু একটা করছে, এমন কিছু একটা করছে যেটা তার সমাধিটা দেখলে বা মানুষের মনে পড়ে না সে এই কাজটা তো নিশ্চয়ই করছে। তার মানে এটা খুবই তোমার যেটা পারফেক্ট কোন একটা এক্সাম্পল বা রিপ্রেজেন্টেশন অফ সামথিং। যেমন আমরা বলতে পারি যে লিওনেল মেসিস ওয়ার্ল্ড কাপ উইন ইজ দ্য এপিটোম অফ হাউ হার্ড ওয়ার্ক অ্যান্ড নেভার গিভিং আপ ক্যান পে অফ। যে মেসি ওয়ার্ল্ড কাপ জেতাটা হচ্ছে, এটা হচ্ছে যে হার্ড ওয়ার্কের একটা এপিটম, যে মানুষ যদি গিভ আপ যদি না করে তাহলে একসময় যে সফল হয়, এটা হচ্ছে মেসির ওয়ার্ল্ড কাপ যেটা হচ্ছে, এটা একটা পারফেক্ট এক্সাম্পল। আবার এপিটম হইতে পারে কোনো কিছুর অ্যাব্রাইজড সামারি, কোন টপিক বা কোন লিটারারি পিসের সামারিকে আমরা বলতে পারি এপিটম। তার মানে একদম পিক, সর্বোচ্চ একটা চূড়া। তার এপিটম অর্থ হইতে পারে কোনো কিছু পারফেক্ট এক্সাম্পল, একদম হাইয়েস্ট হইতে পারে কোনো কিছুর অ্যাব্রাইজ সামারি বা কোনো লিটারারি পিসের। লগ ওয়ার্ড রুটটা কি বলছিলাম আমরা এর আগে? লগ, লগ মানে হচ্ছে যে ও চ্যাট অফ আছে। লগ ওয়ার্ড রুট হতে কি ছিল? কথাবার্তা বলা, তাই না? কোনটা কথাবার্তা বলা, এই ধরনের কোনো কিছু। হ্যাঁ, ওকে। প্রত্যত হচ্ছে যে কোনো কিছুর স্টার্টিং এ বা নভিস কোনো কিছু বা প্রাইমারি স্টেজ, এগুলোকে আমরা বলি প্রো। তাহলে প্রোলগ মানে হচ্ছে আমরা বলি যে পূর্ব কথা, তাই না? অনেক সাহিত্য কর্মের শুরুতে একটা প্রোলগ থাকে, পূর্ব কথা। তাইলে প্রোলগ অর্থ যদি হয় পূর্ব কথা, বা আমরা বলি অবতরণিকা বা ভূমিকা,
এপিলগ মানে হচ্ছে কোনো লিটারারি ওয়ার্কের কনক্লুডিং সেকশন। তাহলে এপিলগ এবং প্রোলগ এই দুটা ওয়ার্ড হচ্ছে পরস্পর বিপরীতমুখী। এতক্ষণ যদি তুমি মনোযোগ দিয়ে ক্লাসটা করো তাহলে তুমি এই কোশ্চেন আনসার দাও, হুইচ ওয়ান অফ দ্য ওয়ার্ড ইজ কানেক্টেড টু সামারাইজিং। আমরা কোন ওয়ার্ডটা দিয়ে কোনো কিছু আমরা হচ্ছে যে সামারি করতে পারি। আমরা বলছিলাম যে এপিটোম অর্থ হইতে পারে কোনো কিছুর একদম পারফেক্ট একটা এক্সাম্পল। তারপরে যেটাকে আমরা একদম ভূমিকা হিসেবে আমরা উদাহরণ হিসেবে ইউজ করতে পারি, যে মেসির ওয়ার্ল্ড কাপ হচ্ছে একটা এপিটোম অফ হার্ড ওয়ার্ক। আমরা বলছিলাম এপিটোম মানে হচ্ছে যে কোনো লিটারেরি ওয়ার্ককে সামারি করা, সংক্ষিপ্ত করা কোনো কিছুকে। তাহলে সামারি অর্থ যদি হইতে পারে আমাদের এপিটোম, তা সামারাইজ মানে হচ্ছে এপিটোমাইজ, লেখাযোগে আমরা সামারি করলাম। তাহলে সামারি অর্থ যদি এপিটোম হইতে পারে, সামারাইজ অর্থ হইতে পারে এপিটোমাইজ। থিওজ ওয়ার্ডটা আমরা আগে ব্যবহার করছিলাম, এখন আমরা থিওজ দিয়ে আমরা জাস্ট অল্প কয়েকটা ওয়ার্ড যেগুলো আগে পড়ে নেই সেগুলো বলবো। থিওজ মানে হচ্ছে গড। তাহলে গড রিলেটেড থিওস ওয়ার্ডটা পারে আমরা চিন্তা করবো গড রিলেটেড কোন একটা কিছু, সবগুলোতে মিলবে না কিন্তু বেশিরভাগে আমাদের মিলবে। আচ্ছা, আর কি অর্থ কি বলছিলাম আমরা আগে? আর কি অর্থ বলছিলাম আমরা? নিয়ম কানুন, শাসন, রুল। হ্যাঁ, এখান থেকে আসছিল আমাদের এন আর কি। আমানি অর্থ না, বা এন অর্থ হচ্ছে না। এন আর কি অর্থ ছিল যেখানে কোনো রুল নাই, কোনো নিয়ম কানুন নাই। হ্যাঁ, ওখান থেকে আসছিল প্যান আর কি। হ্যাঁ, প্যান আর কি মানে যেখানে মধ্যে নিয়ম কানুন খুব ভালো, হ্যাঁ, সার্বজনীন নিয়ম কানুন আছে। ওকে, তাইলে থিওস অর্থ যদি হয় গড, আর কি যদি হয় শাসন বা নিয়ম কানুন, তাইলে যারা মনে করে যে পৃথিবীতে সৃষ্টিকর্তার শাসন চাই, হ্যাঁ, অনেকে রাজনৈতিক ভাবে হচ্ছে যে চায় যে সৃষ্টিকর্তার শাসন চাই। হ্যাঁ, তাহলে এই যে সৃষ্টিকর্তার শাসন চাওয়া, গভর্নমেন্ট আন্ডার গড, তাকে বলা হয় হিয়ারকি। একটা সময় মানুষ বিশ্বাস করতো যে রাজা রানী হচ্ছে সৃষ্টিকর্তার প্রতিনিধি, তাদের বিরুদ্ধে কথা বলা যাবে না। এবং তারা বলতো যে তারা সৃষ্টিকর্তার প্রতিনিধি, তারা যেমন বলবে এমনি দেশটা চলবে। থিয়ারকে, তাহলে থিয়ারকি মানে হচ্ছে গভর্নমেন্ট আন্ডার গড। তাহলে যারা হচ্ছে, ওকে, তাহলে আমরা থিয়ারকি দ্বারা বা থিয়ারকি সিস্টেম যেখানের মধ্যে যে গভর্নমেন্ট ফলো করে, থিয়ারকি সিস্টেমটা যে গভর্নমেন্ট ফলো করে সেই সিস্টেমটা আমরা বলতে পারি থিওক্রেসি। যেরকম ডেমোক্রেসি বলি আমরা, যেখানে পাবলিকের অপিনিয়নটা প্রধান, পাবলিক ভোট দিয়ে যাকে তোমার ইলেক্টেড করবে। তো থিওক্রেসি যারা সাপোর্ট করে তাদেরকে বলি আমরা থিওক্রেট। ডেমোক্রেসি যারা সাপোর্ট করে তাদের বলি আমরা ডেমোক্রেট। তাহলে থিওক্রেট মানে বলতে পারি যারা সৃষ্টিকর্তার শাসন সাপোর্ট করে, ফেভার করে, তাদেরকে আমরা বলি তারা হচ্ছে থিওক্রেট। যারা তোমার কেউ কেউ বিশ্বাস করে যে আম, সৃষ্টিকর্তা হচ্ছে যে সবকিছুর সেন্টার, এই মহাবিশ্বের সেন্টার হচ্ছে সৃষ্টিকর্তা। তাহলে গডকে এই মহাবিশ্বের সেন্টার যদি আমরা ধরে নেই, এই আইডিয়াটাকে বলা হয় থিওসেন্ট্রিক আইডিয়া। তাহলে থিও মানে হচ্ছে গড, সেন্টার মানে তো আমরা জানি সেন্টার, মাঝখানে। তাহলে গডকে মাঝখানে ধরে আমরা যে আইডিয়াটা, তাকে বলা হয় থিওসেন্ট্রিক আইডিয়া। গেমস অর্থ আমরা কি বলছিলাম এর আগে? গেমস ওয়ার্ড রুটটা আমরা এখন আসছিলাম, আমরা মোনো গেমি, বাই গেমি, পলিগেমি, হ্যাঁ, ম্যারেজ, বিয়ে। তাহলে গেমস অর্থ যদি হয় বিয়ে, থিওস মানে যদি হয় গড, তাহলে থিওগেমি মানে হচ্ছে যে দেবতাদের বিয়ে। তাহলে দেবতাদের মধ্যে যে বিয়ে, তাকে আমরা বলতে পারি থিও গেমি। আমরা পুরাণে দেখতে পাই যে বিভিন্ন দেবতাদের মধ্যে বিয়ের কথা আমরা বিভিন্ন পুরাণের মধ্যে দেখতে পাবো। থিওরি, থিওরি হচ্ছে হাইম ইন প্রেজ অফ গড। হাই মানে হচ্ছে সৃষ্টিকর্তার গুণগান করে তোমার যে গান বা যে কবিতা, তাকে বলা হয় হাইম। আমরা অনেক সময় বাংলায় আমরা বলি যে যে হামদ, হ্যাঁ, আমরা বলি হামদ বলি, যেখানে মধ্যে হিন্দু ধর্মের মধ্যে হচ্ছে যে তোমার বিভিন্ন কীর্তন, সৃষ্টিকর্তার গুণগান করে হচ্ছে যে যে ধরনের গান গাওয়া হয় বা কবিতা রচনা করা হয়, তাকে বলা হাইম। তাহলে হাইম ইন প্রেজ অফ গড, এটা আমরা বলতে পারি থিওরি। গডকে নিয়ে যে পড়াশোনা, তো গডকে নিয়ে যে পড়াশোনা শোনা বা রিলিজিয়নকে নিয়ে যে পড়াশোনা, তাকে আমরা বলি যে থিওলজি। থিওমেনিয়া, মেনিয়া ওয়ার্ড রুটটা আমরা কি বলছিলাম? মেনিয়া ওয়ার্ড রুটটা ক্রেজি বা পাগল বা ম্যাড, হচ্ছে যে পাগলামি।
তাহলে গডকে নিয়ে পাগলামি মানে কি? যে কোন একটা পেশেন্ট সে মনে করে সে হচ্ছে দেবতা, এবং সে মনে করে সে যেমন বলে এমনি জ্বলতে হবে, সে দেবতা, তার মধ্যে ঐশ্বরিক শক্তি ভর করছে, সে নিজেকে দেবতা মনে করে। তাহলে কেউ যদি নিজেকে দেবতা মনে করে, আমরা তাকে তো ভালো, আমরা নর্মাল মনে করবো না, আমরা মনে করবো সে একটা পাগল ব্যক্তি। দ্য কন্ডিশন ইন হুইচ দ্য পেশেন্ট ইমাজিনস হিমসেলফ টু বি গড, এখন বলতে পারি সে হচ্ছে যে থিওমেনিয়াতে আক্রান্ত। ফেরাউন ও কি রোগী ছিল কিনা আমরা জানি না, সে তো ইচ্ছাকৃতভাবে মনে দাবি করতো, সে তো সৃষ্টিকর্তার অবাধ্য হয়ে গেছিল সে। এটা হচ্ছে রোগ, এক ধরনের অনেক রোগ যারা নিজেকে দেবতা মনে করে। অ্যাথিস্ট আমরা আগেও বলছিলাম, থিওস মানে যদি হয় গড, এ অর্থ যদি হয় না, তার মানে গডকে না, তার মানে গডকে যে বিশ্বাস করে না, ওয়ান হু ডাজ নট বিলিভ ইন দ্য এক্সিস্টেন্স অফ গড, তাকে আমরা বলি যে নাস্তিক বা অ্যাথিস্ট। এখন এইখানে কোন ওয়ার্ডটার মধ্যে না আছে? হুইচ অফ দ্য ওয়ার্ড ইজ এ নেগেটিভ ওয়ার্ড? কোন ওয়ার্ডটার মধ্যে না আছে বলো? এই ওয়ার্ডটা আগে বলছিলাম প্যানাসিয়া, আগে বলছিলাম, বলো তো প্যানাসিয়া মানে কি? এটা আগে একটা ক্লাস আসছিল, প্যানাসিয়া। প্যানাসিয়া অর্থ বলো তো, আগে ক্লাসে আসছিল। প্যানাসিয়া মানে হচ্ছে কিউর ফর অল ডিজিজ, যে সব রোগের ওষুধ, যেটা দিয়ে সব রোগের ওষুধ, যে ওষুধ দিয়ে সব রোগ ভালো হয়ে যায়, তাকে বলে প্যানাসিয়া, রেমেডি ফর অল ডিজিজ। বেলিকোস ওয়ার্ডটাকে আগে আসছিল ব্রাহ্মণবাড়িয়ার দুই দল গ্রামবাসী, ওরা খুব বেলিকোস। তার মানে আমি কি বলতে পারি, বাংলা কি বলি, আমি যদি বলি ব্রাহ্মণবাড়িয়ার দুই দল গ্রামবাসী ওরা খুব বেলিকোস, তার মানে ওরা খুবই মারামারি প্রবণ, ওরা খুবই যুদ্ধং দেহি, যুদ্ধবাজ, রাইট, খুব যুদ্ধবাজ এরকম। ওয়ান হু ইজ ফন্ড অফ ফাইটিং, যারা প্রচন্ড মারামারি করতে চায়, ঝগড়াটে, হ্যাঁ ঝগড়াটে যারা, যুদ্ধং দেহি যারা মারামারি করতে চায়, ঝগড়াঝাড়ি করতে চায়, ওদেরকে আমরা বলতে পারি বেলিকোস। যে আমরা আমরা এভাবে বলতে পারি যে তোরা এত বেলিকোস হয়ে গেছিস কেন, তোরা একজন খুব তর্কাতর্কি করতে চাই যে তোরা এত বেলিকোস কেন হয়ে গেছিস, তোরা কি মারপিট করবি নাকি, হ্যাঁ, বেলিকোস কেন আচরণ, এর বেলিকোস আচরণ তোমরা কেন করতেছো? ভিন্ডিকটিভ, তো হ্যাঁ কম্বেটিভ হইতে পারে, হ্যাঁ কম্বেটিভ, রাইট, কম্বেটিভ আমরা জানি, কম্বেটিভ মানে যারা এটা কম্বেট করতে চাই, দাঙ্গা মারামারি করতে চাই। ভিন্ডিকটিভ পোস্টারটা দেখে কি মনে হয়? এখানে পোস্টারটা দেখে এখানে নায়কের তোমার হচ্ছে যে ওর আব্বাকে মেরে ফেলছে ভিলেন, এখানের মধ্যে ভিলেন আহমেদ শরীফ মেরে ফেলছে এখানের মধ্যে, তো সেই জন্য নায়ক খুব ভিন্ডিকটিভ হয়ে গেছে, নায়ক, এবং সে ডিটারমাইন্ড টু এক্সাক্ট ফুল ভেঞ্জিয়েন্স ফর রংস ডান টু হিম, যে তার প্রতি যে রং ডুইং হয়েছে এটার সে তোমার একটা বিহিত করবে, মানে সে খুব প্রতিশোধ পরায়ণ, এবং এটার রাইট প্রতিশোধটা তাকে নিতে হবে, যেহেতু সে নায়ক। তার মানে আমি বলতে পারি যে এখানে হিরো খুবই, হ্যাঁ বদলা নেয়া, রাইট, বদলা নেওয়ার জন্য, তার মানে নায়ক খুব ভিন্ডিকটিভ হয়ে গেছে এখানের মধ্যে, সে বদলা নেওয়ার জন্য খুব রেডি হয়ে গেছে। আচ্ছা, কোন লোক যদি স্কুল পালায়া যায়, কোন লোক বলতে কোন ছেলে স্কুল পালা গেলে তোমরা তাকে কি বলবা? বলবা যে এই ছেলেটা খুবই টাউট, খারাপ একটা ছেলে, স্কুল পালাই গেছে সে একটা, না? তুমি তাকে খুব টাউট একটা ছেলে বলবা, খারাপ ছেলে বলবা, তার মানে তুমি তাকে ট্রন্ট বলবা। তার মানে স্কুল বয় হু কাটস ক্লাসেস ফ্রিকুয়েন্টলি, তাইলে কেউ যদি হচ্ছে যে এরকম ফ্রিকুয়েন্টলি স্কুল পালায়, স্কুল কাট করে, তাকে আমরা বলতে পারি টাউট। টাউট থেকে মনে রাখবা ট্রন্ট, হ্যাঁ, আশিকুর রহমান, না না হাসানও বুঝতে পারছে, বুঝতে পারছে এখানের মধ্যে। আমি আসলে অনেক কিছু এই যে ব্যাখ্যা করলাম, যে তোমরা ভাবতে পারো যে কি রিপিট হয়ে আমরা করতে তাড়াতাড়ি দিচ্ছে না কেন, আমাদেরকে শত্রুতা আছে নাকি, আমি বুঝার জন্য তোমাদের বলছি, সবার জন্য ব্যাখ্যা করতে, আমি জানি হাসান জানে বিষয়টা, তারপর ব্যাখ্যা করে দিলাম আমাকে সবার সামনে। কেউ যদি মনে করে যে হোল ওয়ার্ল্ডটা হচ্ছে তার দেশ, সব দেশকে তার ভালো লাগে, আমরা বাংলায় তাকে কি বলতে পারি? বলতে পারি বিশ্বপ্রেমিক, না? বলতে পারি সে একটা কসমোপলিটান, যে পৃথিবীর সবাইকে খুব ভালোবাসে, সব দেশকে নিজের দেশ মনে করে, বিশ্বের সব দেশ তার খুব পছন্দের, তার কারণ বলতে পারি সে একটা কসমোপলিটান। আচ্ছা, এখানে ছবির সাথে ওয়ার্ডটা দিয়ে তোমরা কি মনে হচ্ছে? ওয়ার্ডটা ছবির সাথে যদি লিঙ্ক করো, অ্যাস্ট্রোলজার, ছবির সাথে লিঙ্ক করলে এই ভদ্রলোককে তোমরা কি চিনো? বসুন্ধরা থ্রিতে তার চেম্বার আছে, রাইট, জ্যোতিষী। এই যে তোমরা কিন্তু চিনে ফেলছো, মানে হচ্ছে যে নাম বলতেছে না, নাম বললে আবার ওনার প্রচারণা হয়ে যাবে। মানে আমাদের দেশের অনেক বড় বড় উচ্চ পর্যায়ের লোকজন হচ্ছে যে ওনার ক্লায়েন্ট, তার থেকে রত্ন পাতা টাতা নেই। ওরা কি করে? পার্সন হু ফোরটেলস থিংস বাই দ্য স্টার, যে গ্রহ নক্ষত্রের অবস্থান দেখে বলে যে আপনার উপরে শনি গ্রহ ভর করছে, মঙ্গল গ্রহ ভর করছে, এই গ্রহ নক্ষত্রের গ্রহের প্রভাব আছে, আপনাকে এখন একটা পাথরের মাধ্যমে আমরা হচ্ছে যে আমি চিকিৎসা করে দিচ্ছি। তাহলে যারা এরকম গ্রহ নক্ষত্রের অবস্থান দেখে মানুষের ভবিষ্যৎ বলে, তাদেরকে আমরা বলি অ্যাস্ট্রোলজার বা জ্যোতিষী। আবার কেউ কেউ আমরা দেখি যে রাস্তার মধ্যে একটা তোমার সে আতসী গাছ নিয়ে বসে থাকে, কয় আপনার হাতটা দেন, আমি হাতে, আপনার মধ্যে তো আপনাদের দুই বিয়ে হবে, আচ্ছা ভালোবাসার একটা দেখাটা দেখা যাচ্ছে, ভালো, আপনার টাকা পয়সা অনেক হবে, কয় এটা ঠিক মতো যাচ্ছে এটা, তবে এখানে একটা কাটা আছে, কাটাটা কাটানোর জন্য আমার থেকে একটা পাথর নেন। ওদের আমরা বলি পামিস্ট। তার মানে
হাত দেখে যারা মানুষের ভবিষ্যৎ বলতে পারে, যে যারা যা হাতে হস্তরেখা যা পড়তে পারে, ওয়ান হু রিডস পাম, তাদেরকে আমরা বলতে পারি পামিস্ট। তো অ্যাস্ট্রোলজারের সাথে যদিও কাছাকাছি ওয়ার্ড অ্যাস্ট্রোনোমার, কিন্তু দুটো অর্থ পুরোপুরি এখানের মধ্যে ভিন্ন। অ্যাস্ট্রোনোমার হচ্ছে যে গ্রহ নক্ষত্র নিয়ে পড়াশোনা করে, জ্যোতিষী নিয়ে যে পড়াশোনা, জ্যোতিষ্ক নিয়ে যে পড়াশোনা করে, স্টার নিয়ে যে পড়াশোনা করে, তাকে আমরা বলি অ্যাস্ট্রোনোমার, বাংলা বলি জ্যোতির্বিদ বা জ্যোতিষ বিজ্ঞানী। তাহলে জ্যোতিষ বিজ্ঞানী আর জ্যোতিষী দুটা সেম জিনিস না। অ্যাস্ট্রোলজার এটা আসলে সিউডো সায়েন্স কিছুটা, এটা রাইট ও রং সেই প্রশ্ন আমি যাবো না, এটা কিছুটা সিউডো সায়েন্স। কিন্তু এইটা হচ্ছে অ্যাস্ট্রোনমার, সে হচ্ছে একজন সায়েন্টিস্ট। সে বিভিন্ন রকমের অপটিক্যাল ডিভাইস দিয়ে গ্রহ নক্ষত্রের অবস্থান, স্টারের অবস্থান পর্যবেক্ষণ করে, এটা নিয়ে গবেষণা করে। তাহলে আ পার্সন হু স্টাডিজ হ্যাভেনলি বডিজ, তাকে আমরা বলতে পারি সে একজন অ্যাস্ট্রোনোমার। কিছু লোক দেখা যাবে এত এমন একটা ভাব নেই যে অনেক কিছু জানে, সে অনেক স্মার্ট, হ্যাঁ অনেক স্মার্ট, কিন্তু আসলে সে কিন্তু তা না। মানে এমন একটা ভাব করে সে অনেক কিছু জানে, অনেক কিছু তার আছে, হ্যাঁ একটা হামবড়া ভাব নিয়েছে তাকে। এই ধরনের লোকদেরকে আমরা বলতে পারি সে একটা চার্লাটন। আমরা মনে রাখতে পারি এভাবে যে সে একটা, তোমার কি, সে একটা এমন একটা ভাব করে বেটা চার্লি চ্যাপলিন বেটা, হ্যাঁ একটা মানে সে খুবই একটা চার্লি চ্যাপলিনের মতো একটা মানে করতেছে সে একটা, হ্যাঁ। তো চার্লাটন মানে হচ্ছে যে একটা ভাব ধরে, প্রিটেন্ড করে টু হ্যাভ মোর নলেজ আর স্কিল দ্যান হি রিয়েলি হ্যাজ, সব কিছু পারে আসলে কিছু পারে না। ইউসারার, এখানে দেখো ছবির মধ্যে তুমি দেখো এখানের মধ্যে একটা কঙ্কাল একটা মানুষের এখানে গলা চেপে ধরে আছে, হ্যাঁ। এটা দ্বারা তুমি হচ্ছে যে কি বুঝতেছো, তার মানে ভয়ঙ্কর কিছু একটা। তো এটা একটা মধ্যযুগের একটা ছবিকে ডেপিক্ট করছে, একটা সিনারিওকে ডেপিক্ট করছে। সিনারিওটা এরকম যে তখন জিউস যারা ইহুদেরা, তারা অনেক উচ্চ সুদে তোমার মানুষকে টাকা ধার দিত, মহাজন আর কি, উচ্চ সুদে টাকা ধার দিত। তো এখানে ডেপিক্ট করা হয়েছে এইভাবে যে এ হচ্ছে সুদ, এবং এ একটা মানুষকে কি করতেছে, গলা চেপে মেরে ফেলতেছে। তাহলে ইউসুরার মানে হচ্ছে যারা অনেক উচ্চ সুদে যারা টাকা ধার দেয়, তাই বলে আমরা ইউসুরার। ইউসুরারের একটা তোমার এরপরে মূলত আস্তে আস্তে এটা কিছুটা সহনীয় পর্যায়ে এনেই ব্যাংকিং কনসেপ্টটা আসছে পৃথিবীতে। কিন্তু ব্যাংকিং কনসেপ্টটা জিউসরা আনছে কিন্তু, হ্যাঁ। আর সময় তো ব্যাংক ছিল না পৃথিবীতে, তখন ল্যান্ড করতো কি, মহাজনরা টাকা ধার দিত তখন, হ্যাঁ। ইউসাররা টাকা ধার দিত, অনেক উচ্চ সুদে ধার দিত। ওটাকে প্রাতিষ্ঠানিকীকরণ করা হয়েছে ব্যাংকের মাধ্যমে। অ্যাসেটিক, অ্যাসেটিক মানে হচ্ছে পৃথিবীর কোনো কিছু ওর আর ভালো লাগে না, এবং ও পৃথিবীর সবকিছু ত্যাগ করছে, এবং সে সেলফ ডিসিপ্লিন ফলো করতেছে স্যালভেশন অর্জন করার জন্য। আমরা হচ্ছে যে সন্ন্যাসী বলতে পারি, রাইট, সন্ন্যাসী বলতে পারি আমরা যে, এবং পৃথিবীর সবকিছু ত্যাগ করছে, সাদাল্লাদ, সাধু, সাধু বলতে পারি বাংলায় আমরা, সাধু, সন্ন্যাসী, এগুলো আমরা বলতে পারি। বলতে পারি যে সে একজন অ্যাসেটিক। অনেক সময় তোমার ঋষি, হ্যাঁ ঋষিরও এরকম, হ্যাঁ বাউলরা এরকম, তারা অ্যাসেটিক। তারা পৃথিবীর সুখ শান্তি এগুলো সব ত্যাগ করে তারা একটা লোনলি একটা জীবন তারা বেছে নিছে। তো যারা বিশ্বাস করে যে পাওয়ার অফ ফেইট, তোমরা কি বিশ্বাস করো পাওয়ার অফ ফেইটে, মানে কপালে কি বিশ্বাস করো কিনা বলো, কপালে কি বিশ্বাস করো, কপালেই বিশ্বাস করো কিনা? কপালের দোষে অনেক কিছু হচ্ছে না, অনেক চেষ্টা দুটো করতেছে, কপালের দোষে তো হচ্ছে যে হচ্ছে না। তো যারা এরকম পাওয়ার অফ ফেইটে বিশ্বাস করো বা কপালে যদি কেউ বিশ্বাস করে, তাদের মধ্যে ফাটালিস্ট। তোমরা মোটামুটি ফাটালিস্ট যারা কপালে বিশ্বাস করো। তো এরকম যারা ফাটালিস্ট, তুমি তোমার কপাল যদি খারাপ হয়, ধরো তুমি সফলতা দেখা পাচ্ছ না, তুমি কপাল সার্ভিসিং হাউসে গিয়ে তোমার কপাল মেরামত করে আসতে পারো। অনেকের কপাল খুব খারাপ, হ্যাঁ, অনেক পরীক্ষা পাশা আসতেছে না। আসো স্পিন স্টার, স্পিন স্টার মানে হচ্ছে আ লেডি হু রিমেন্স আনম্যারিড, হ্যাঁ। তো এখানে আবার সবাইকে স্পিন স্টার বলা যাবে না, একটু বয়স্ক নারী, একটু এজড পার্সন, ধরো 60-70 বছর হয়ে গেছে, বয়স্ক কোনো নারী যে বিয়ে শাদী করে নাই, তাকে আমরা বলতে পারি স্পিন স্টার। তো আমি মনে রাখছি এইভাবে যে ভদ্রমহিলা তার যখন তার তারুণ্যে অনেককে স্পিন করাইছিল, অনেক ছেলেকে স্পিন করাইছে তার পিছনে, তবে কাউকে বিয়ে করে নাই। সেই স্পিন করায় সেই স্টার ছিল, সে ছিল একজন স্টার। এবং তবে স্টার বানান কিন্তু এখানে STAR, এখানের মধ্যে কিন্তু ER, হ্যাঁ। অনেক সে ছিল একজন স্টার এবং অনেকে তার চারপাশে স্পিন করাইছে, কিন্তু কাউকে সে বিয়ে করে নাই, সে হচ্ছে স্পিন স্টার। আমাদের বাংলাদেশে একজন নায়িকা আছে, নায়িকা পপি নাম ওনার মনে হয়।
তা আমি ভাবছিলাম যে উনি বিয়ে শাদী করেন নাই, পরে একজন বললো যে না উনি বিয়ে শাদী করছেন, বাচ্চা কাচ্চা নাকি আছে, একজন বললো ওর কাছে গোপন তথ্য আছে। আমার ছোটবেলা থেকে দেখে একজন খুবই সুন্দরী, কিন্তু অনেক বছর বিয়ে শাদী করে নাই। পরে একজন বললো যে না সে নাকি বিয়ে শাদী করছে, এই জন্য ওনার ছবিটা সরাই দিচ্ছে, যদি উনি এখন স্পিনস্টার হয় নাই, উনি এত বয়স্ক হয় নাই। না জয় হাসান তো উনি তো ম্যারিড, ম্যারিড বলতে ওনার বিয়ে হয়েছিল আগে। আচ্ছা, আহ, তাইলে যারা তোমার হচ্ছে যে জগতের সব পেইন, প্লেজার, এগুলোর প্রতি খুব উদাসীন, খুব ইনডিফারেন্ট, হ্যাঁ, আসলে আঘাত খাইতে খাইতে পাথর হয়ে গেছে আর কি, তারা খুব স্টয়িক হয়ে গেছে, যে ওর কোনো আঘাত দিলেও কোনো কাজ হয় না, প্লেজারও কোনো কাজ হয় না, তারা কারণ বলতে পারি তারা হচ্ছে স্টয়িক। এটা একটা দার্শনিক মতবাদ, স্টয়িকিজম, যেটার আসলে প্র্যাকটিসের মধ্যে বলা হয় যে জগতের এগুলো সবই হচ্ছে ক্ষণস্থায়ী, পেন প্লেজার সব ক্ষণস্থায়ী, এগুলোর মধ্যে আসলে ডুব দেওয়া যাবে না, এগুলো ডুব দিয়ে দিলে আমরা অনন্ত সুখ শান্তি নষ্ট করবো, এগুলো থেকে দূরে থাকতে হবে। আসলে শোকে পাথর হয়ে গেছে আর কি, স্টয়িক হয়ে গেছে। তো এবার ঈদে তোমরা কেমন খাবার দাবার খাইছো? তোমরা নুডলসের আচার কেউ খাইছো কিনা? নুডলস দিয়ে কিছু খাইছো তোমরা? কিছু খাও না নুডলস দিয়ে? তা আমাদের অত্যন্ত প্রিয় কেকে ফেরদৌসি, তাকে আমি বলতে পারি উনি একজন গোরমেট, ওনার হচ্ছে খাবার প্রতি একটা গুড টেস্ট আছে, উনি একজন গোরমেট। গোরমেট মানে হচ্ছে ওয়ান হু হ্যাজ গুড টেস্ট ফর ফুড। তো ওনাকে একবার বলা হয়েছিল যে আপা আপনি সবসময় এরকম মানে এই পিকুলিয়ার আইটেম কেন করেন, আপনি তো অনেক ভালো রান্না বান্না পারেন। তো উনি বলছিল আসলে এটা ওই প্রডিউসারের ডিমান্ড, প্রডিউসার বলছে যে আমার আইটেম এটা আছে, এটা দিয়ে আপনি একটা স্পন্সরের এটা দিয়ে কিছু একটা করে দিবেন, যত পিকুলিয়ার হবে হোক, এটা আসলে প্রযোজকের ডিমান্ড, আমি তো করতে চাই না এরকম। তো সেই জন্য উনি এই ধরনের জিনিসপত্র প্রডিউস করে। ফিলিস্তিন, এই ফিলিস্তিনের সাথে কিন্তু ফিলিস্তিন দেশের কোনো সম্পর্ক নাই। আমি মনে রাখছি এইভাবে যে ফিলিস্তিনের দুঃখ দুর্দশা নিয়ে কোনো সাহিত্যকর্ম রচনা করা হয়েছে, কোনো কাব্য রচনা করা হয়েছে, এটা দেখেও মানে কারোর মধ্যে কোনো ফিলিংস আসতেছে না। তার মানে যার মধ্যে কোনো আর্ট বা লিটারেচার দেখেও যার মধ্যে কোনো রকমের কোনো ফিলিংস আসে না, যেমন এখানে এই যে বানরটা, তাকে আমরা বলতে পারি সে খুব আনইন্টারেস্টেড ইন পেন্টিং অ্যান্ড আর্ট, সে আসলে কিছু এগুলা বুঝেও না সে। আমি বলতে পারি যে এই বানরটা হচ্ছে ফিলিস্তিন। তাহলে ফিলিস্তিন অর্থ হচ্ছে যে আর্ট এবং লিটারেচারের প্রতি খুবই উদাসীন। তা মনে রাখছি এইভাবে যে ফিলিস্তিনি দুঃখ দুর্দশা নিয়ে কোনো একটা আর্ট লিটারেচার যেটা নিয়ে কারো মধ্যে কোনো একটা প্রতিক্রিয়া জন্ম দিচ্ছে না, সে হচ্ছে একজন ফিলিস্তিন। ডটেজ, এখানে ছবিটা দেখে আমাদের কি মনে হচ্ছে? এখানে আমরা এই ভদ্রলোককে আমরা কিন্তু প্রায় সোশ্যাল মিডিয়াতে আসতে দেখি, দেখি উল্টাপাল্টা কথাবার্তা বলে, এখন মনে একটু কম বলে না, এখন একটু কম বলে উল্টাপাল্টা কথা। তো এই লোকটাকে আমরা বলতে পারি কি, আমরা বলতে পারি যে বুড়া বয়সে ভীমরতি করতেছে না, একটু পাগলামি করতেছে। এক্সট্রিম ওল্ড এজ ওয়েন আ ম্যান বিহেভস লাইক এ ফুল, বাচ্চাদের মতো করতেছে সে, ছোট বাচ্চাদের মতো। তাকে আমরা বলতে পারি ডটেজ, ওর ভীমরতি হয়েছে, বাংলায় আমরা বলতে পারি হ্যাঁ ওর ভীমরতি হয়েছে সে একটা। অ্যাসাইলাম হচ্ছে একটা প্লেস, মাঝে মধ্যে তোমরা শুনবা যে উমুকে অ্যাসাইলাম সিক করতেছে, সে আশ্রয় প্রার্থনা করতেছে। তাহলে আ প্লেস দ্যাট প্রোভাইডস রিফিউজি, যেটা আশ্রয় দেয়, সেই প্লেসটাকে আমরা বলি অ্যাসাইলাম। যেমন ইদানিং হচ্ছে জার্মানি, ফ্রান্স, এই দেশগুলো অ্যাসাইলামের একটা প্রিয় গন্তব্য হয়ে উঠছে আমাদের বাংলাদেশিদের জন্য, অনেকে সেখানে অ্যাসাইলাম প্রার্থনা করে। তো আমাদের এখানে যে পোস্টারটা দেখতে পাচ্ছি, একটা সিনেমার পোস্টার, এখানের মধ্যে আমাদের রাজুর আব্বার থেকে ভিলেন মাস্কটা তোমার চুরি করছে। তো মাস্ক চুরি করার কারণে তোমার ওর আব্বার কোভিড হয়ে ওর আব্বা মারা গেছে। তো এই জন্য শাবানা এখানে নায়কের মা, শাবানা বলছে যে উঠ রাজু উঠ, তোর বাবার মাস্ক চুরির প্রতিশোধ নেয়। তো এখন ওর নায়ক রাজু কিন্তু ওর বাবারে দেখে নাই, তার মানে ও বাপ মারা যাওয়ার পরে সে পৃথিবীতে আসছে। তো এই ধরনের বাচ্চা যে সাধারণত মাতৃগর্ভে ওর বাবা মারা গেছে, তো মাতৃগর্ভে যদি বাবা মারা যায় তাহলে ও বাচ্চাটা তো পৃথিবীতে আসার পর আবার দেখে নাই। আর চাইল্ড বর্ন আফটার ডেথ অফ হিজ ফাদার, সে বাচ্চাটাকে আমরা বলি পোস্ট হিউমাস। ট্রেইটর, আচ্ছা আমি যদি মিনিংটা নাও যদি বলি, এই ছবিটা দেখে তুমি এটা কি বলবা? আমরা যদি বলি এই লোকটা একটা ট্রেইটর, মানে মিনিংটা যদি নাও যদি বলি, তুমি এটার মিনিংটা তোমার হচ্ছে যে তুমি এটার কি বলবা? প্রতারক বলতে পারো, এটা ধোকাবাজ বলতে পারো, রাইট? প্রতারবাজ, ধোকাবাজ, লম্পট, বিশ্বাসঘাতক, এগুলো বলবা তাকে, তাই না? বেঈমান বলতে পারো, রাইট? বেঈমান বলতে পারো, ওকে। তো বেঈমান, প্রতারক, বিশ্বাসঘাতক, এটা হচ্ছে ট্রেইটর, যে সাধারণত বন্ধুর সাথে কি করে, বন্ধুর সাথে সে এরকম বিট্রে করে। হ্যাঁ, এরকম তোমার অনেক ঘটনা আছে। তুমি কখনো মানে তোমার মিউচুয়াল রিলেশনশিপের ঝামেলা তোমার ভাঙার জন্য তোমার বন্ধুকে ঠিক করবে না, বন্ধুকে ঠিক করলে কিন্তু এরকম ঘটনা ঘটাই দিবে এরকম। হ্যাঁ, এরকম অনেক ঘটনা আছে এরকম।
অনেক ঘটনা আছে, বাস্তব ধর্মীয় অনেক ঘটনা আছে, বন্ধুকে ঠিক করলে পরে দেখবে বন্ধু এখানে ঘটনা ঘটা দিছে একটা, তো কান্নাকাটি করে এটার কোনো সমাধান পাবো না। আচ্ছা, নেপোটিজম আমরা মিনিং যদি নাও যদি বলে ছবিটা দেখে কি মনে হচ্ছে, বলছে বলছে আই ডোন্ট লাইক দ্য ওয়ে ইউ হ্যান্ডেলড দ্যাট নেপোটিজম কোয়েশ্চেন। তো তুমি যেভাবে নেপোটিজম কোয়েশ্চেন হ্যান্ডেল করছো এই ওয়েটা আমি হচ্ছে যে পছন্দ হয় নাই, তো আমি তোমাকে রিপ্লেস করে আমার ছেলেকে বসাবো। ওর রিপ্লেস কর, তুমি যে আনসার করছো ওইটা আমার পছন্দ হয় নাই, আমি আমার ছেলেকে বসে দিচ্ছি। তার মানে কি করছে সে? স্বজন প্রীতি করছে, রাইট? নেপোটিজম মানে হচ্ছে স্বজন প্রীতি, গিভিং আনডিউ ফেভার্স টু ওয়ান্স ওন কিথ অ্যান্ড কিন। ও ছোট বাচ্চাকে ও বসা দিছে, কো আমার বাচ্চা তো এখানের মধ্যে সে সুন্দরভাবে রেসপন্স করতে পারবে। ক্যানিবল, এখানে আমরা একটা বিভৎস কাটিং পত্রিকার উনি একজন পাগল মানুষ ছিলেন, ঢাকা মেডিকেল কলেজের সামনে ওখানের মধ্যে মর্গ থেকে মানুষের মাংস খাইতেন। ভয়ঙ্কর ব্যাপার না? তাহলে যারা এরকম মানুষের মাংস খায় তাকে বলে আমরা ক্যানিভাল, ওয়ান হু ইটস হিউম্যান ফ্লেশ। এখনো পৃথিবীতে অনেক উপজাতি আছে যারা এরকম মানুষের মাংস খায়, এখনো অনেক উপজাতি আছে যারা অনেক পাহাড়ের ভিতরে থাকে, যেরকম অনেক উপজাতি আছে, ইন্ডিয়াতে আছে তার মানুষের মাংস খায়, ক্যানিভাল। হার্লট, হার্লট মানে হচ্ছে উইমেন অফ ল্যাক্স মোরাল, বা আমরা বলতে পারি একটু একটু ল্যাক্স মানে কি একটু লুজ, হ্যাঁ একটু লুতা টাইপের আর কি। লুতা টাইপ মানে তোমরা যে বলো একটু লুতা, একটু লুজ আছে সে একটু, তো যারা এরকম লুজ আছে একটু লুতা টাইপের তারা বলে আমরা হার্লট। চরিত্রগত একটি সমস্যা আছে, তো যদিও এখানে যার ছবি ভদ্রমহিলা অনেক ভালো, অনেক আমি অনেক পছন্দ করি, ভালো। যে ছবিটা এখানে রাখা আমার ঠিক হয় না, অনেকে অনেকে আবার আঘাতও খাইতে পারে, অনেকে আবার অনেকে মনে আবার কষ্ট লাগতে পারে। ঠিক আছে, যদি কষ্ট লাগে আমাকে বললে আমি রিমুভ করে দিব। আমরা একটু আগে তাইলে আমাদের নায়কটা খুব ভিন্ডিক্টিভ হয়ে গেছিল, হ্যাঁ না কানিবাল মরা মানুষের ক্ষেত্রে না, কানিবাল হচ্ছে মানুষের, তোমার হচ্ছে যারা হিউম্যান ফ্লেশ যারা খায়, শুধু মরা মানুষ না, যে কোনো মানুষ হইতে পারে। তো আমাদের নায়কটা হয়ে গেছিল ভিন্ডিক্টিভ, ভিন্ডিক্টিভ হয়ে নায়ক নেমেসিস গ্রহণ করবে, তার মানে নায়ক প্রতিশোধ গ্রহণ করবে। ভিন্ডিক্ট মানে প্রতিশোধ পরায়ণ, হ্যাঁ, আর নেমেসিস মানে হচ্ছে প্রতিশোধ, জাস্ট পানিশমেন্ট ফর রং ডুইং, আমার আব্বারে মারে ফেলছিস তুই, তোর উপরে আমি এখন প্রতিশোধ নিব। সো নেমেসিস মানে হচ্ছে কঠিন প্রতিশোধ। মিডিওকর, এটা আমরা বলি যে ভাই আমি খুব মিডিওকর মানুষ, আমি অনেক বড় কিছু করতে পারি না লাইফে, আমি খুব মিডিওকর মানে কি আসলে কি? মিডিওকর মানে হচ্ছে খুব এক্সেলেন্টও না আবার খুব খারাপও না, মোটামুটি চলে আর কি, এভারেজ, হ্যাঁ। ওয়ান হু ইজ নেইদার ইন্টেলিজেন্ট নট ডাল, খুব ভালো না খারাপও না, কখনো মধ্যে চলে, হচ্ছে মিডিওকর। আচ্ছা, মাঝে মাঝে, আচ্ছা এই ছবিটা দেখে কি মনে হচ্ছে যে অত যদি নাও যদি বলে ডাফার, ধরো এইখানের মধ্যে আমরা সিদ্দিক ভাইকে যদি বলি, যদিও সিদ্দিক ভাই ডাফার না আসলে, সিদ্দিক ভাই মোটে ডাফার না, সিদ্দিক ভাই সবসময় ডাফার রোল অভিনয় করে নাটকে, ওনাকে কেন যে এই রোলটা দেওয়া হয় আমি জানি না, ওনার চেহারার মধ্যে এরকম একটা ভাব আছে মনে হয়, উনি এমনি খুবই বুদ্ধিমান মানুষ, ভালো মানুষ, বাট ওনাকে ডাফার ভূমিকা দেওয়া হয়, গেলে তুই একটা বেটা ডাফার, যেটা বলত, হ্যাঁ ডাফার মানে হচ্ছে বলত, আর স্লো উইটেড অ্যান্ড ইনকম্পিটেন্ট পার্সন, আমরা কবি বলে তো একটা হাবলা, হ্যাঁ। ইয়াসমিন, ভিন্ডিক্টিভ মানে হচ্ছে ওই লোকটা খুব ভিন্ডিক্টিভ, প্রতিশোধ পরায়ণ, তার বাবার মৃত্যু সে নেমেসিস গ্রহণ করবে, তার বাবার মৃত্যুর প্রতিশোধ সে নিবে, নেমেসিস মানে প্রতিশোধ, আর ভিন্ডিক্টিভ মানে হচ্ছে যে খুব প্রতিশোধ পরায়ণ, প্রতিশোধটা নায়কগুলো খুব ভিন্ন, আওয়ার হিরো ইজ ভেরি ভিন্ডিক্টিভ, ওকে, ভিন্ডিক্টিভ হয়ে সে নেমেসিস গ্রহণ করবে, সে প্রতিশোধ গ্রহণ করবে। হুম, নেমেসিস ইজ নাউন, রাইট, নেমেসিস হচ্ছে নাউন, পানিশমেন্ট দিবে সে। ডাফার মানে হচ্ছে বলদ, অ্যামনেস্টি মানে হচ্ছে সাধারণ ক্ষমা, আর জেনারেল পার্ডন অফ পলিটিক্যাল অফেন্ডার্স। গ্রেগারিয়াস, আমরা একটা প্লেস বলবো যেগুলো আগে বলিনি আমরা। গ্রেগারিয়াস মানে হচ্ছে যে সকল এনিমেলরা যারা জুথবদ্ধ হয়ে গোষ্ঠীবদ্ধ হয়ে থাকে, ফ্লক আকারে থাকে, তাদেরকে আমরা বলি গ্রেগারিয়াস। আচ্ছা, আমরা কয়েকটা প্লেসের নাম জানি। এপিয়ারি, আচ্ছা এপিস অর্থ আমরা কি বলছিলাম, এপিস ওয়ার্ড রুটটা, এপিস ওয়ার্ড রুটটা কি বলছিলাম, এপিস মৌমাছি, বি। তো এপিআই মানে হচ্ছে যেখানের মধ্যে বি বা মৌমাছিরা থাকে তাকে বলি আমরা এপিয়ারি। আচ্ছা, আস্তাবল শব্দটা আমরা শুনছি অনেক, আস্তাবল মানে কি? আস্তাবল মানে কি? আস্তাবল মানে হচ্ছে যেখানে ঘোড়া থাকে না, যেখানে ঘোড়াকে বাঁধতে রাখে, সেটা আমরা বলি আস্তাবল। তো বাংলায় আস্তাবল, ইংলিশ স্টেবল, তাহলে স্টেবল বা আস্তাবল মিনিং সেম, আ প্লেস হোয়ার হর্সেস আর কেপ্ট। স্টেবল আমরা মনে রাখছি, আস্তাবল শব্দ দিয়ে মনে রাখতে পারবো। স্যাংচুয়ারি এমন একটা প্লেস যেখানে বার্ডদের বা এনিমেলদেরকে হান্টারদের কাছ থেকে প্রোটেক্টেড রাখা হয়, বাংলা যেটা বলতে বলতে পারি অভয়ারণ্য, যেখানে ওরা নিরাপদে চলাফেরা করতে পারে, যেখানে ওদেরকে কোনো শিকারীরা ওদেরকে কোনো ক্ষতি করতে পারবে না, স্যাংচুয়ারি। তোমরা কেউ স্কাউটিং কে করছো তোমার
স্কুল লাইফে স্কাউটিং কেউ করছো কিনা? করছো। স্কাউটদের যে রুমটা থাকে ওটার কি বলা হয়? যে রুমের মধ্যে জিনিসপত্র থাকে ওগুলো ডেন বলা হয়, তাই না? ডেন। ডেন মানে হচ্ছে নেকড়ের গুহা। যে এখানের মধ্যে স্কাউটদের খুব সাহস হিসেবে ডিপিক্ট করা হয়, ওদের জিনিসপত্র থাকে যেখানের মধ্যে, এটা একটা গুহা, নেকড়ের গুহা। ডেন মানে হচ্ছে আর ডিউলিং প্লেস ফর ওয়াইল্ড বিস্ট, ওয়াইল্ড বিস্টদের যে গুহা যেখানে থাকে ওয়াইল্ড বিস্টরা, তাকে আমরা বলি ডেন। এভিয়ারি হচ্ছে প্লেস হোয়ার বার্ডস আর কেপ্ট। বাংলাদেশে তোমার দুটো এভিয়ারি আছে যেখানে গেলে তোমরা হচ্ছে পাখি দেখতে পাবা, অনেক পাখি। সেখানে আমাদের পাখি চিড়িয়াখানা বলতে পারো তোমরা, যেগুলো হচ্ছে এভিয়ারি। কুকুরকে যেখানে রাখে সেখানে বলে কেনেল, প্লেস হোয়ার ডগস আর কেপ্ট। ইগলু তোমরা সিনেমার সময় দেখছো, যে দেখছো এস্কিমো যারা যারা নর্থ পোল বা সাউথ পোলে থাকে, যেখানে হচ্ছে যে প্রচুর বরফ আচ্ছাদিত, সেখানে এস্কিমো নামে এক ধরনের জনগোষ্ঠী থাকে যারা এরকম বরফ দিয়ে বানানো ঘরের ভিতরে থাকে। এই বরফ দিয়ে বানানো ঘরগুলোকে বলা হয় ইগলু। তাহলে আমরা কয়েকটা প্লেস শিখলাম: ইগলু, কেনেল, এভিয়ারি, ডেন, স্যাংচুয়ারি, স্ট্যাবল এবং এপিয়ারি। একটা ইন্ডিয়ান সিনেমা ছিল গজনী। তো গজনী সিনেমার মধ্যে কি হয়, আমির খানের তার মেমোরি লস্ট হয়ে যায়, হ্যাঁ, সে সব কিছু ভুলে যায়। মেশিয়া মানে কি? মেশিয়া মানে ছিল তোমার হচ্ছে যে মেমোরি। এ মানে না, অ্যামনেশিয়া মানে হচ্ছে লস অফ মেমোরি, মানে ভুলে যাওয়া, এটা হচ্ছে অ্যামনেশিয়া। সেখানে আমির খানের রিট্রোগ্রেড অ্যামনেশিয়া হইতো, যে সে পিছনের কিছুক্ষণের তার যে মেমোরি সেগুলো সে ভুলে যাইতো। এমুলেট ছবিটা দেখে কি করে রিলেট করা যায়? এমুলেট অর্থ কি হইতে পারে? এমুলেট অর্থ হচ্ছে যে আমরা যেটা বলি যে আ থিং ওন বাই সাম পারসন অ্যাজ এ চার্ম এগেনস্ট এভিল উইচক্রাফট। তাবিজ, তাবিজ কবচ, তাবিজ কবচ, যে এটা চার্ম হিসেবে ইউজ হয় এভিল উইচক্রাফট থেকে বাঁচার জন্য। হ্যাঁ, আহ, অনেকে পরীক্ষা ভালো করার জন্য, পরীক্ষা ভালো, চার্ম স্টোন, হ্যাঁ চার্ম স্টোন, এমুলেট অনেকে পরীক্ষা ভালো করার জন্য, বিয়ে সাথে না হলে অনেকে হচ্ছে এরকম তাবিজ কবচ পড়তে পারে, এগুলোকে আমরা বলি এমুলেট। অ্যানোনিমাস 2000 মনে হয় 8-9 সালের দিকে, 10 সালেও, তখন ব্লগের খুবই রাজত্ব, সামু ব্লগ ছিল, আমরা লেখাজোকা পড়তাম। তো ওখানে দেখি যে তোমার, তোমাদের বলছিলাম মনে হয় এই কথাটা, কোনো কিছু লিখলে দেখি যে লেখা রাইটার নাম বলে অ্যানোনিমাস। আমি চিন্তা করতাম কি রে ভাই, অ্যানোনিমাস এত লেখা কেমন লিখছে, যেখানে যায় সেখানে অ্যানোনিমাস, এত লেখা যে কি লিখলো? তাইলে নেম ওয়ার্ডটা অর্থ তো নাম, তাই না? নাই মানে হচ্ছে নাম, বা আইন অর্থ হচ্ছে নাই, তা নাম নাই। অ্যানোনিমাস মানে হচ্ছে নাম নাই, তার মানে অপরিচিত, বা যে নামটা হাইড করে রাখছে, আননেমড, যে নিজের নামটা লুকায় রাখছে, নেম ইজ আননোন। আর্চার অর্থ হচ্ছে ধনুর্বিদ, মানুষ শুটস উইথ বোজ এন্ড অ্যারোস, যে তীর ধনুক নিয়ে শুট করে, তাকে আমরা বলি আর্চার, ধনুর্বিদ। এপিটাফ আগে একবার বলছি। ইলোব, তো এখানে আমরা প্রতীকের একটা কাটিং, 3 সন্তানের জননীর পলায়ন, 2 সন্তানের জনপ্রেমিকার হাত ধরে, নাউজুবিল্লাহ, এখানে 3 সন্তানের জননী, 2 সন্তানের জনকের হাত ধরে তোমার পালাই গেছে। যদি ছবিও ছিল, আমরা আমাদের ছবিগুলো রিমুভ করে দিচ্ছি। হ্যাঁ, খুব দুঃখজনক ব্যাপার স্যাপার। তো টু রান অ্যাওয়ে উইথ এ লাভার ইন অর্ডার টু গেট ম্যারিড, হ্যাঁ, যে কোনো কিছুর জন্য আবার পালালে হবে না, সাধারণত তোমার প্রেমিকার হাত ধরে যদি তারা এরকম পালা টালা যদি যায়, সে ইলোপ হয়ে গেছে, সে ইলোপ মানে হচ্ছে পালায় যাওয়া। এক্সাইলড, এক্সাইল মানে হচ্ছে যে নিজ দেশ থেকে কাউকে যদি নির্বাসিত করে দেওয়া হয়, ওয়ান হু ইজ ব্যানিশড ফ্রম হিজ অর হার ওন কান্ট্রি, নির্বাসিত। এক্সাইল মানে হচ্ছে নির্বাসিত বা বিতাড়িত, যে কাউকে যদি তার দেশ থেকে যদি তাড়ায় দেওয়া হয়, এক্সাইলড। এক্সট্রাভেজেন্ট মানে হচ্ছে যে ব্যয় হিসেবে খরচ করে, ওয়ান হু স্পেন্ডস ল্যাভিশলি, ওই যে ও গোল্ডের জামা কাপড় কিনছে, নিশ্চয় অনেক টাকা পয়সা লাগছে, এবং ব্যয় হিসেবে খরচ যে করে, যার মধ্যে মিতব্যয়িতা নাই, গোল্ডের জামা কাপড় পরে আছে সে। এক্সট্রাভেজেন্ট মানে হচ্ছে ওয়ান হু স্পেন্ডস ল্যাভিশলি। এক্সট্রাভেজেন্ট মানে অনেক কিছু বেশি বেশি পরিমাণে হইতে পারে, অনেক কিছু হইতে পারে। আচ্ছা, এই লোকটার নাম হচ্ছে শাহেদ। সে আগে খুব টকশমকশ করতো, এখন অনেকদিন পর্যন্ত দেখা যাচ্ছে না। কোভিডের সময় তার কিছু অপকর্ম সামনে আসে। তো এই লোকটাকে আমি বলবো সে একটা হামবাগ। আমার মনে রাখছি সে খুব হাম্বারা ভাব নিয়ে চলতো, সে একটা, এবং ভাত খাইতো না, হ্যামবার্গার খাইতো সে, সেটা হামবাগ, সবসময় হাম্বরা ভাব নিয়ে চলতো। এবং ওয়ান হু পোজেস টু বি বেটার দেন হোয়াট হি ইজ, এরকম কাছাকাছি একটা ওয়ার্ড পাচ্ছিলাম, চালাটন। চালাটন মানে ছিল ওর এমন একটা ভাব ধরে যে অনেক জ্ঞান আছে, অনেক স্কিল আছে ওর, এরকম ভাব ধরে চলে, তার বলে চালাটন। হামবাগ মানে হচ্ছে সে
ফাফরবাজ, হ্যাঁ বাংলা, সুন্দর একটা বাংলা, রাইট। ফাফরবাজ, আমি ওয়ার্ডটা নিলাম, হ্যাঁ ফাফরবাজ, রাইট। এই ওয়ার্ডটা আমার খুব পছন্দ হয়েছে, বা আমি খুব বাংলা পাচ্ছিলাম না। ফাফরবাজ, রাইট। হাম্বাক মানে হচ্ছে বাংলা হচ্ছে ফাফরবাজ, হ্যাঁ সুন্দর একটা ওয়ার্ড ফাফরবাজ বাংলায়। আমাদের আসলে বাংলা ভাষায় এমন কিছু ওয়ার্ড আছে মানে যেগুলো মানে এই ওয়ার্ড এটা অর্থটা প্রকাশ করে, ফাফরবাজ। তো একজন বলছে যে আমাদের শাহিদের বান্ধবী হচ্ছে যে সাবরিনা বান্ধবী। আচ্ছা ঠিক আছে, সাবরিনাকে আমরা পড়া স্লাইডে নিয়ে আসছি। তো হামবার্গের বান্ধবী হচ্ছে ইম্পোস্টার। তো তার মানে হামবাগ এবং ইম্পোস্টার, এগুলো এগুলো কাছাকাছি ওয়ার্ড, এগুলো সিনোনিমাস ওয়ার্ড। ওয়ান হু প্রেটেন্ডস টু বি হোয়াট হি অর শি ইজ নট, হ্যাঁ। যে তাহলে আমাদের এই ইম্পোস্টার এবং হামবাগ এরা পরস্পরের ওরা বন্ধু, হামবাগ এবং ইম্পোস্টার। তো উনি মনে হয় এখন বেশ জনপ্রিয় আমাদের দেশে, মানুষ অনেকে মনে ক্ষমা করে দিচ্ছে। উনি কোভিডের সময় সার্টিফিকেট সম্ভবত ওরা জাল করছিলেন কিছু একটা, তবে মানুষ এখন ক্ষমা করে দিচ্ছে ওনাকে, ওই যেহেতু উনি নাটকটা ইয়ে করে, তোমার হচ্ছে বিভিন্ন রকমের কি করে জানি, রিল টিল বানাই, এই জন্য মানুষ ওনাকে ক্ষমা করে দিচ্ছে, মানুষ খুশি হয়ে গেছে এখন রিল টিল দেখে। হেডোনিস্ট, হেডোনিস্ট হচ্ছে ছবিটা দেখে মনে হচ্ছে মানে যে হচ্ছে যে এই যে পার্থিব যে প্লেজার, এটাকে জীবনের মেইন গোল ঠিক করে নিছে। ওয়ান হু বিলিভস দ্যাট প্লেজার ইজ দ্য চিপ গুড, হ্যাঁ শুধু প্রচুর মজা লাগবে, হচ্ছে চিল লাগবে, হ্যাঁ প্রচুর মজা লাগবে, হচ্ছে চিল লাগবে, সে লোকটাকে আমরা বলতে পারি সে একটা হেডোনিস্ট। যেমন যেমন বলতে পারো যে বর্তমান ধনীদের চিন্তা ভাবনা হেডোনিস্টিক, প্রচুর মজা লাগবে, প্রচুর আনন্দ লাগবে, প্রচুর ফান লাগবে, হ্যাঁ প্রচুর ফান করতে হবে জীবনে, প্রচুর মজা করতে হবে, এগুলো হেডোনিস্টিক চিন্তা ভাবনা। তাহলে এই ধরনের হেডোনিস্টিক চিন্তা ভাবনা যারা করে তাদের আমরা বলতে পারি তারা হচ্ছে হেডোনিস্ট। যারা মনে করে যে প্রচুর মজা পাইতে হবে, চিল করতে হবে প্রচুর পরিমাণে, এটা বাংলা কি হইতে পারে, যারা প্রচুর এরকম মজা পাইতে চাই, হ্যাঁ, যারা খুবই আনন্দ পাইতে চাই সবকিছু। ভোগবাদী, রাইট, ভোগবাদী, হ্যাঁ ভোগবাদী, ভোগবাদী। চিল বাজ বলছে একটা শুধু চিল বাজ, হ্যাঁ চিল বাজ একটা ওয়ার্ড হতে পারে, চিল বাজ, চিল বাজ এটা নেগেটিভ ওয়ার্ড। হ্যাঁ এখানে অনেক ওয়ার্ড দিচ্ছে বলতে, হেডোনিস্টরা তারা মদ, নারী, জুয়া এগুলাকে মনে করে যে জীবনের একমাত্র বিষয়বস্তু। ভোগবাদী মানুষ অনেক টাকা পয়সা হয়ে গেলে তখন এরকম মদ, জুয়া, নারী এগুলোতে আসক্ত হয়ে যায়, হেডোনিস্ট হয়ে যায়। আইকনোক্লাস্ট হলো যে প্রতিমা ভাঙচুর করে, ওয়ান হু ব্রেক্স ইমেজেস। জকি, জকি ওয়ার্ডটা তোমরা শুনছো এর আগেও অনেক সময়, যে বলবো মিডল ইস্টের মধ্যে অনেক সময় বাচ্চা পাচার করা হয়তো এই যে ঘোড়ার যোগী হিসেবে, হ্যাঁ এই যোগে মানে হচ্ছে এগুলো তোমার যে হর্স রাইডে ব্যবহার করা হয়। এই বাচ্চাদেরকে এখানে বসা দিলে বাচ্চারা তো কান্নাকাটি করে, তো কান্নাকাটি করলে যত কান্না চিল্লাবে ঘোড়াগুলো তত তোমার জোরে দৌড়াবে। এটা একটা খেলা, এটা মজার একটা খেলা, কিন্তু এটা খুবই মানে একজনের জন্য মজার, আরেকজনের জন্য খুবই মর্মান্তিক। আগের ক্লাস মানে হচ্ছে যে প্রতিমা ভাঙচুর করে, ওয়ান হু ব্রেক্স ইমেজেস, প্রতিমা ভাঙচুর করে কারি তাকে বলে আইকনোক্লাস্ট। এখন পূজার আগানোর সময় আমরা নিউজ দেখি না যে অমুক জায়গায় প্রতিমা ভাঙচুর করা হয়েছে, আইকনোক্লাস্ট মানে ওয়ান হু ব্রেক্স ইমেজেস, মানে প্রতিমা যে ভাঙচুর করে। ওকে, তো জকি মানে হচ্ছে ওয়ান হু রাইড দ্য হর্সেস। জেনিটর, জেনিটর মানে হচ্ছে দারওয়ান, ওয়ান হু টেক্স কেয়ার অফ আ বিল্ডিং, সে হচ্ছে জেনিটর বা দারওয়ান। ল্যাবরেটরি, ল্যাবরেটরি মিনিং আমরা হচ্ছে যে লেখা লাগবে না, তুমি দেখতে পাচ্ছ বাংলায়, প্রক্ষালন কক্ষ। পলিগ্লট, আমরা শেষ দিকে চলে আসছি ক্লাসের পরে। পলিগ্লট মানে হচ্ছে যে অনেকগুলো ল্যাঙ্গুয়েজ বলতে পারে বা লিখতে পারে, স্পিকিং অর রাইটিং ইন সেভারাল ল্যাঙ্গুয়েজেস, সেই লোকটার আমরা বলতে পারি পলিগ্লট। একদম পরিচিত পলিগ্লটের নাম বলতে পারবা, আমাদের দেশীয় পলিগ্লট ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, সৈয়দ মুস্তফা আলী, শ্রাবন্তীকে, শ্রাবন্তী, শ্রাবন্তীকে আমি চিনি না, পড়ি, শহীদুল্লাহ বা তোমার হচ্ছে যে মুস্তফা আলী, ওনার হচ্ছে পলিগ্লট, যে অনেক ভাষা লিখতে পারতেন, বলতে পারতেন। পিলগ্রিম মানে তীর্থযাত্রী, এই ওয়ার্ডটা আগেও আসছিল আমাদের, ওয়ান হু জার্নিস টু এ হোলি প্লেস, তীর্থযাত্রী পিলগ্রিম। ভিন্টনার, আচ্ছা এখানে আমরা মিনিং না লিখলেও এটা পত্রিকার একটা জাস্ট একটা ছবি দেখা অর্থটা গেস করতে পারবা। ভিন্টনার অর্থ, ভিন্টার মানে হচ্ছে যারা মদের ব্যবসা করে, ওয়ান হু ডিলস ইন ওয়াইন, যারা মদের ব্যবসা করে তারা, তাদেরকে বলতে পারে তারা হচ্ছে ভিন্টনার। তো আমি মনে রাখছি এইভাবে যে তোমরা জানো যে তোমার ডব্লিউ কে জার্মান ভাষায় ভি হিসেবে উচ্চারণ করা হয়, তা মনে রাখছি ওয়াইন থেকে ভাইন, ভাইন থেকে ভিন্টনার। ভিন্টনার মানে হচ্ছে যারা মদ নিয়ে ব্যবসা বাণিজ্য করে তাদেরকে বলা হয় ভিন্টনার। ব্যাংক্রাফট, ব্যাংক্রাফট মানে হচ্ছে যারা ব্যাংক থেকে টাকা ধার করছে, ধার করার পরে আর শোধ করতে পারতেছে না, তাকে বলা হয় দেউলিয়া, ব্যাংক্রাফট। থ্যাংক ইউ।